জনাব আবু মোর্শেদ, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি, আমরা কন্টেস্ট করতেছি না। তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারে, আমিও কিন্তু আপনাকে আমার কথাকে উনি বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সরকার এগুলোর সঙ্গে রিলেট যেভাবে করছেন, এটা খুবই অন্যায়। একজন সাংবাদিক হিসেবে উনি এটা করতে পারেন না। না, এটা তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না। আমি এখানে কিন্তু আমি একজন সাংবাদিক, আমি একজন বিশ্লেষক, আমি একজন লেখক। আমার মনে হয় এরকম করলে আলোচনাটা আসলে আগাবে না। আমি একটু বলি সবাই আমরা তিনজনই, তাসিম আমি একটু বলি, মাহবুব মোর্শেদ এগুলি বলবেন। আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু মানে একটু যদি আপনি এটা ইয়া করতেন। মাহবুব মোর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মোর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মোর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন, আমি তাকে যতটুকু বুঝেছি, এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয় মাহবুব মোর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে। কিন্তু তাছাড়া আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে তাছাড়া বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকম ভাবে নত জানো? আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে, যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার। এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম। তাসিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন, যেটা মাহবুব মোর্শেদ ফিল করছে, যেটা আমি ফিল করছি, যে আমরা আসলে কথা বলতে পারছি না, প্রশ্ন করতে পারছি না। এখন কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল, তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না। একটা দুটা সাংবাদিককে প্রশ্ন করলে এই পুরাটা ভিত, পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে? ওদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা যদি একটু বলতেন। যে মানে ওদেরকে কি সরকার ভয় দেখায়? না, প্রথম কথা হলো যে আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে। এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না। এবং আমি প্রথমে শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় না, আমার রিপোর্টারদেরকে ফেস করতে হয়। কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি, এবং ইভেন ইফ ইউ গো ব্যাক টু দ্য প্রেস কনফারেন্স ইউ আর টকিং অ্যাবাউট, যে মানুষটাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ, যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো। ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম, ফারুকী সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা, রাইট? এবং তিনি কিন্তু অফেন্ডারও হন নাই, তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে, রাইট? জিনিসটা কি হয়েছে? জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে, এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল এগুলা প্রশ্ন করতে পারবে না, বা হোয়াট এভার, দে কাম আপ উইথ দেয়ার ওন থিওরিজ। এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে। এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেইনস্টে এই রাইটটা দাবি করি না, আমরা প্রতিষ্ঠানের এগেইনস্টে এই রাইটটা দাবি। মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিকতা করার অধিকার সর্বপ্রথম আপহোল্ড করতে হবে নেত্র নিউজকে। এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই, বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই, সরকারের কাছে আমি যাব পরে। আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে। তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন। দেখেছেন এটা? মানে নাই। এবং বাংলাদেশে আমি যেটা শুনছি, এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করছিলাম, ওনাকে খোঁচানোর জন্য না, বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি। ইট শোজ এ সর্ট অফ ইনটলারেন্স। আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বলে। আমার কাছে মনে হয় যে জনাব খলিল, আমরা আসলে বিবিসি প্রডিউসার্স গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি, এপির এরকম একটা নোটবুক আছে। আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য, মানে আমি যখন প্রথম আলোতে কাজ করতাম তখন থেকে কাজ শুরু করেছিল, তারপরে গেছে তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে কি আছে সেটা আমি এখনো জানি না। তবে আমি একটু জনাব আবু মোর্শেদের কাছে যাই। জনাব আবু মোর্শেদ, আপনি পার্সোনালি নিবেন না, আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি। আপনি সেখানের মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি, সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মব করতে গিয়েছে, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মব করতে সেখানে গিয়েছিলেন? মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা? আরেকটা ফেসবুক কেতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের তল্পি বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। এটার
মাফ করবেন, এটা আর বিস্ময়কর সংবাদ নয়। আমার কথা হচ্ছে, আমি আপনার এই 3 লাইনের সাথে ওই 3 লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই, যদি করেও তাতে কি অসুবিধা? শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা পাইছা নেয়, কোনটা পাইছা নেয় না, সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই, এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন, জানেন, তারা জানেন। আমরাও মনে করি, তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন। মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে, এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2-1 বার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা, আমরা তাদের চিনলাম। আচ্ছা খালিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি, তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি, সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন, যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি, সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না, এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি, আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না, বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসনিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন, আমি যা বলছি সেটা কি সরকারের অবস্থান কি না। মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন, উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে, আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি, নাকি বাসসের এমডি হিসেবে কথা বলছি, না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি একটু মাঝখান থেকে বলি, মাহবুব মোর্শেদ ভাই, আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না, আপনি বাসসের এমডি, আপনাকে থাকতেই হবে। অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন, কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি, আমি কোনো মতামত দেইনি, আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা, আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি। কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে। তিনি সরকারের অবস্থান জানেন, জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন। মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন, এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন, যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হলো যে আপনি যে আমার 2 স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে, এটা কি সরকারের অবস্থান? না, এটা সরকারের অবস্থান না। আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে, সেখানে আমি মত প্রকাশ করেছি, কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল, যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল, সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে, এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে, এবং তার পক্ষে নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে, এবং এইটার কোনো পরিবর্তন। আমি একটা কথা বলি, আপনি কিন্তু বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন, কিন্তু আমার তারপরেও প্রশ্ন, যদি তাও হয় যে ফ্যাসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন, এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন, মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না? খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না, মানা নাই। আমি প্রশংসা করেই বললাম, আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই, আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না, আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই, আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন, এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে, শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটা কি আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি, এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না, আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো, সাংবাদিকতা করতো, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব বাবু ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমাকে জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা?
আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়ায় কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে এইটা ভাই আপনি আমার প্রশ্ন করছেন, আমি জবাব দিচ্ছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এটার আইন চান কিনা বলেন। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিক করতে পারবে না। আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে এবং এই বিচার প্রক্রিয়া চলছে। এর জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলে যথেষ্ট। এবং আমরা মনে করি করতে হবে, মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার নির্বাহী আদেশে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করবো না। তুলে আর আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকের এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো, এর লেগে আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কন আমার ফেসিবাদের দোষর। খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা যায়। জি মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না। আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনি আমাকে শিখায়েন। আমি আপনার একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি। হ্যাঁ, আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক, কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের নীতি বিষয়ে আপনারা আমার চেয়ে বেশি ওয়াকিবহাল এবং বেশি হলো এটার সাথে। এটা কখন বললাম মাহবুব ভাই? আমি বললাম যে আপনার উপদেষ্টা পরিষদে অন্তত 8 জন উপদেষ্টা আমার সাথে অফ দ্য রেকর্ড অনেকগুলি কথা বলছে, এটা আমি জীবনে ছাপাবো না। খালেদ ভাই, সেটা তো ব্যক্তিগত কথাও হতে পারে, সরকার নিয়েও তো না হতে পারে। আপনি বললেন 8 জন উপদেষ্টার কথা। এখন বিষয়টা হচ্ছে কি, আমার যেটা ধারণা এটা আমি বলি, সেটা হলো যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি, যেটাকে পরাজিত করেছি, হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে, সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে, এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায়, যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না, যারা এই 1400 শহীদের যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায়, তাদেরও আমরা চাইবো বিচার হোক। এটা আমার একজন, আমি সাংবাদিক হিসেবে বলেন, লেখক হিসেবে বলেন, অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন, এটা আমার অবস্থা। আচ্ছা আমি বলি বাবু ভাই, সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি 1400 আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে, আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না, আবারও বলি একটু টিকা দিয়া। কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল, শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম? আপনি বিডি নিউজে ডিটেইল আছে, বিবিসিতে ডিটেইল আছে, ডিটেইল পড়ছি ভাই। আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব ভাই, আমি আপনাকে বলি আমি এরকম অনেক প্রশ্ন করি যেটার উত্তরটা আমার মনে ডিফারেন্ট। আমার এটা কাজ রে ভাই। আপনি এটা যে কোনো জায়গায় প্রশ্ন করলেই এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা। না খালেদ ভাই, আপনি জিনিসটা হয়েছে কি, আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ 1-2টা পদে কিছু পরিবর্তন হয়েছে, খুবই একটা শীর্ষ পদেও একটা সাবেক লোক আর নাই, যে আছে সে পুতুল, যে 2-1টা জায়গা আছে সে পুতুল। সবগুলি পদে এখন আওয়ামী লীগের যারা সর্বোচ্চ লজ্জ পেয়েও পাওয়া ছিল তাদের কেউ নাই এখন, সত্যি নাই, আমি দায়িত্ব নিয়ে করছি, কেউ নাই। আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না, কিন্তু আমি একটা কথা বলি যে ব্যবস্থাটা ছিল, যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের তোষামত করতেন, সেই তোষামদি ব্যবস্থা টিকে আছে, কাউকেই কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। এমনকি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও
তেমন কাউকে কোনো আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কাজ। মাহবুব ভাই আপনি এটা কি বললেন? ওদের মধ্যে থেকে 2 জন তো জেলে এখনো, শাকিল রূপা, তারপরে হচ্ছে মোজাম্মেল বাবু জেলে, মোজাম্মেল বাবু জেলে, নঈম নিজাম পলাতক, ফরিদা আক্তার পলাতক, কই আছে আমরা জানি না। আপনি গাজী টিভিতে কে আছে, ওই টিভিতে কে আছে, পত্রিকায় কে আছে, আমরা তো কাউরে দেখি না। এখন প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে। এছাড়া সমকালে এখন কে আছে? সমকালের আগের সম্পাদক কি এখন আছে? যুগান্তরে আছে আগের সম্পাদক? আমার দেশে আছে? আপনি কোন উদাহরণ দিচ্ছেন আমি বুঝতেছি না মাহবুব মোর্শেদ ভাই। আমি জাস্ট আপনি আমি একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই। আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন, আপনি একটু রাগটা সামলান। আমারে মানুষ প্রশ্ন করতেছে, এটা অ্যানালজি টেনেছেন তিনি, সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকারের কারণ আপনি পক্ষে না না এটা তিনি অবৈধ, এটা তিনি করতে পারেন না। আচ্ছা এটা আপনি আমার মনে হয় মাহবুবের কথা বলছে। আমি একটা প্রশ্ন জবাব দিই। তাসিম আমার একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমরা যে এখানে এত বড় বড় গলায় কথা করতেছি, আপনি এখন সুইডেনে আছেন, আমি কয়দিন আগে পর্যন্ত জার্মানিতে ছিলাম। জার্মানির ডয়েচে ওয়েলের ওয়েবসাইটে এখনো মনে হয় আমার রিলেটেড রিপোর্ট বা আমার রিলেটেড কথাই সবচেয়ে বেশি। আমরা কি পারতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে সাপোর্ট করে এরকম কোনো প্রশ্ন করতে? আমরা কি পারতাম ফ্যাসিজমের পক্ষে হয়ে একটা কথা বলতে? আমরা কি পারতাম ডয়েচে ওয়েলেতে থাকতে সময় আমি কি হিটলার নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারতাম? এই প্রশ্নগুলি করা হচ্ছে। এইটা যদি আপনি একটু উত্তর দেন, কারণ মানে আমি আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা একটু বলি, আমরা একটা পোল করছিলাম, সাংবাদিকতার দায়িত্ব নৈতিকতার বিষয় আইন হওয়া প্রয়োজন বলছেন তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম। প্রিয় দর্শক, এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 86% মনে করেন এটা সঠিক, শতকরা 14% মনে করেন এটা সঠিক না। 23,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। জনাব তাসনিম খলিল, আমরা এত কথা বলছি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেরকম স্বাধীনতা চাই, যে হ্যাঁ যে কোনো প্রশ্ন চাই, আমরা আসলে জার্মানিতে, ইউরোপে, সুইডেনে এটা করতে পারতাম কিনা? জনাব তাসনিম খলিল। প্রথম কথা হলো যে যারা এই ধরনের কুতর্ক করে, হ্যাঁ, তারা পুরা জিনিসটা না বুঝে না জেনে করে। এক হলো গিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সম্ভবত 1945, আর আজকে হলো গিয়া 2025। কতগুলো বছর আপনি হিসাব করেন। এবং যারা এই ধরনের মানে কুযুক্তিটা দিচ্ছে, তারা কত শো বছর আগে আটকায় আছে, মানে কোনো পরিবর্তন নাই। মানে তাদের দুনিয়ায় সাংবাদিকতার নীতি, গণতন্ত্রের নীতি, এগুলোর কোনো পরিবর্তন হয়নি, ঠিক আগে যা ছিল। কিন্তু তাসিম একটু ছোট করে যদি আপনার অনুমতি নিয়ে আমাকে আমি শেষ করতে দেই। আপনি কিন্তু বিশেষ করে আপনার ইউরোপে জেনোসাইড ডিনায়াল মানে হলোকস্ট ডিনায়ালের উপরে ল আছে, যেটা আবার আপনার সুইডেনে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। এবং আমি আপনাদের সাথে তো ডয়েচে ওয়েলে ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে তো আমাদের যৌথ কাজ হচ্ছে একাধিক, হলো এবং একাধিক, এবং সেখানে কিন্তু আমি দেখছি যে হ্যাঁ, জার্মানিতে আপনাদের আইনগুলা সুইডেন থেকে বেশি করা। এবং আমাদের অনেক সময় এইভাবে, যেমন এই যে বিগিতা নাওমি এদের সাথে যখন কাজ করছি, আরাফাতের সাথে কাজ করছি, তো আপনার সহযোগীরা জার্মান সহকর্মীরা বলছে যে এটা তো আমরা এইভাবে বলতে পারবো। হ্যাঁ, আমি বলছি যে এটা আমি বলতে পারবো, কারণ আমার সুইডিশ আইনে এটাতে কোনো বাধা নেই। হ্যাঁ, কেন ভাই? মানে হোয়াট মেক্স দ্যাম থিঙ্ক? বাংলাদেশে যারা আপনাকে এই প্রশ্নটা করছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে জার্মান আইনটা কেন ভালো, সুইডিশ আইনটা কেন ভালো না? ওকে, আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ লাগাই যে ধরেন জার্মান আর সুইডিশ আইনটা আসলে আপনি যেটা বলছেন যে এটার মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে। আমি 5.5 বছর ওইখানে কাজ করেও অনেক কিছু ভালো করে বুঝছি, অনেক কিছু ভালো করে বুঝি নাই। আপনি নিশ্চয়ই আরো এটা বুঝবেন। আমি এখন যে দেশে আছি সেই দেশটার কথা বলি। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন কোনো প্রেসিডেন্ট কিন্তু তার পছন্দের প্রশ্নকর্তার বাইরে কোনো প্রশ্নকর্তাকে হোয়াইট হাউসের ওই গার্ডেনে আমন্ত্রণই জানান না। কখনো যদি ভুলে ভালে আমন্ত্রণ জানান, আপনি জানেন আমি কার কথা বলতেছি, 2018 সালে উনি কিন্তু তাকে বাইর করে দিয়েছেন। সিএনএন তার পাশে দাঁড়াইছে, অনেক কষ্ট করে তার প্রশ্ন করার অধিকার তার ফেরত আনতে হয়েছে। তো এটা তো মোরালেস তাই চলে। বাংলাদেশেই বা কেন চলবে না? মোস্তফা সরোয়ার ফারুকী কেন, মোস্তফা সরোয়ার ফারুকী ভালো মানুষ সহ্য করছেন, কিন্তু মাহবুব মোর্শেদ কেন সহ্য করবেন? মানে উনি এই প্রশ্ন কেন তার সহ্য করতে হবে যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই? না না, সেটা তো অবশ্যই, কিন্তু আরেকটা জিনিস তো দেখতে হবে যে মাহবুব মোর্শেদরা বলেন বা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, তারা তো বর্তমানে শাসকের আসনে আছেন। এবং উইথ অল ডিউ রেসপেক্ট, মানে মাহবুব মোর্শেদ কোন একটা কারণে আমার উপর হঠাৎ করে খেপে গেছেন, যাই হোক, অবৈধ কোন একটা কাজ করছি সেই কারণে। কিন্তু ঘটনা হলো গিয়ে যে আমি তো ওনার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এটাকে তো আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আমি যখন নির্বাসনে, তখন এই মাহবুব মোর্শেদরা ঢাকা শহরে দাঁড়াইছে রাস্তায়, এটা তো আমরা অস্বীকার করতে পারবো। বাট এট দ্য সেম টাইম মাহবুব মোর্শেদদেরকেও বুঝতে হবে যে যখন তারা শাসকের আসনে বসবেন, তখন কিন্তু তাদেরকে প্রশ্নগুলো ফেস করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সেই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে হবে, যেটা ফারুকী সাহেব কিন্তু খুবই চমৎকার ভাবে করছেন। এখন মাহবুব মোর্শেদরা একটা কথা মাহবুব মোর্শেদ বারে বারে বলছেন, এটা এখন আমি ধরে নিচ্ছি উনি একজন সাহিত্যিক এবং ব্যক্তি হিসাবে বলছেন, সেটা হলো যে ফেসিবাদের পতন হয়েছে এবং এর পরে মানে পোস্ট ফ্যাসিজম হোয়াটএভার, আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ,
আমি জানতে চাই যে শেখ হাসিনা শাহীর পতনের পরে বাংলাদেশে যে ব্যবস্থাটা আমি আপনি খালেদ মাহবুব মোর্শেদ তাসলিম খলিল আমরা যারা প্রতিষ্ঠা করতে চাই, হোয়াট ইজ ইট, কি চাই আমরা? আমরা কি গণতন্ত্র চাই? আমরা কি নতুন কোন ধরনের আই ডোন্ট নো বাকশাল টাইপের কোনো কিছু চাই? তাসলিম, আমি মানুষের সাথে কথা কয়ে যেটা বুঝছি, এইটা আপনি আমার একটু বুঝান তো। আসলে আমরা এখন গণতন্ত্র চাই, কিন্তু যারা 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিটা প্রতিষ্ঠানকে গলাটিপা হত্যা করছে বলে আমরা দাবি করি, তাদেরকে আমরা আবার একটা প্ল্যাটফর্ম দিব কিনা গণতন্ত্র প্রতিষ্ঠান নামে, এই প্রশ্নটা অনেকে আমারে করে। আমারে এটা বলে যে ভাই আপনি কেন আপনি কাউকে ডিপ্ল্যাটফর্ম করতে হলে আপনি কোন নাগরিককে আপনি ডিপ্ল্যাটফর্ম করতে পারবেন না। আপনি ডিপ্ল্যাটফর্ম করতে পারবেন, আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন ক্রিমিনালকে, তাকে আপনি জেল দিতে পারবেন, তাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন, তারে আপনি বাংলাদেশের আইনের জন্য সম্ভবত আপনি ফাঁসিও দিতে পারবেন, কিন্তু কোন নাগরিককে তার সিভিল রাইটস আপনি হরণ করতে পারবেন না। এখন সে একজন মানুষ আওয়ামী লীগ করে, সে কোনো খুন করে নাই, সে কোনো চুরি করে নাই, সে যা ছিল তার কাছে মনে হয় যে শেখ মুজিবুর রহমান। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, আপনি শেষ করলে আমি এই ব্যাপারে একটু মাহবুব মোর্শেদের মানে প্রশ্ন আমি বলতে চাই, একটা লোক আওয়ামী লীগের সমর্থক আছে না বাংলাদেশে? বাংলাদেশে আমরা তো ওই যে আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম, ওই এক লোক সে জীবনে স্যান্ডেল পরে নাই কারণ শেখ মুজিব এই মাটিতে ঘুমায় আছে, তো তখন সবাই বলতো যাতে এই লোক বাথরুম করে করতে। আই মিন আই এম বিং ভেরি লাইক মেবি নন ভেজ হিয়ার, হ্যাঁ, কিন্তু ঘটনা হলো আপনি ওই লোককে কোন ধারায় আটকাবেন যে না সে আওয়ামী লীগের সমর্থক, তারা এখন জেলে পাঠিয়ে দিবেন? আপনি এই বাংলাদেশ আপনি চাইছি, এই বাংলাদেশটা আপনি চাইনি কেন? এর আগে আমরা দেখি নাই মানে জামাত শিবিরের কথা বলে একটার পর একটা এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশন করা হয়েছে। জামাত শিবিরের নেতাদের ছেলেদেরকে আপনার বছরের পর মীর আহমেদ বিন কাসেমের ছেলে 8 বছর সে র্যাবের TFI 1 এ ছিল, কিসের নামে? যে ওরা একটা ক্রিমিনাল। আমার কথা হলো আপনি যদি কাউকে ক্রিমিনালাইজ করতে হয় আপনি আইনের মাধ্যমে করবেন। আপনার একটা কথায় আমার আপত্তি আছে, আপনি বলছেন যে ওইটাকে প্রশ্ন করারে অবৈধ করে দেন, আমি আইন বানায় অবৈধ করে দেন, আমি সেই আইনের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক আছে? কারণ আমার গণতান্ত্রিক পদ্ধতি হলো আপনি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষকে কাটিল করতে পারেন। এখানে বাংলাদেশে আমরা তাইলে চাচ্ছিটা কি? আমরা আরেকটা শেখ হাসিনার বসাবো, এখানে আরেকটা শেখ হাসিনা বানাবো? তাসলিম, আমরা একটু খুব দ্রুত প্রশ্নগুলির মধ্যে আসি। যারা মাহমুদ আপনি যদি এটা অ্যাড্রেস করেন যে আমরা আসলে কারো সিভিল রাইট হরণ করতে পারি কিনা, যে প্রশ্নটি তাসলিম তুললেন এখন। না, আমরা অবশ্যই কারো সিভিল রাইট হরণ করতে পারি না। যারা সাংবাদিকতা করছে তাদের রাইট হরণ করতে পারি না। যারা কোনো একটা মতাদর্শ ধারণ করার জন্য তার রাইট হরণ করতে পারি না। কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না। কিন্তু যে হত্যাকারী, যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর আগে অসংখ্য গুম খুন এইগুলো ঘটিয়েছে, তাদের বিচার হতে হবে, শাস্তি হতে হবে, এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে, এবং যারা তাদের পক্ষে দীর্ঘ 15.5 বছর ধরে সম্মতি উৎপাদন করেছে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে, তাদের বিচার হতে হবে। আপনি কি মনে করেন যে 3 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তারা গত ফেসিস্ট সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেউ ছিলেন? মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখ হাসিনাকে 1 নাম্বার হলো হত্যাকারী মনে করছে। আপনি মনে করতেছেন তারা ওই বিগত রেজিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন? না, বিগত রেজিমে ওই প্রেস কনফারেন্স আপনি অ্যানালাইজ করেন, তারা মনে করছেন শেখ হাসিনা দুই জিনিস। প্রশ্ন কিন্তু তারা মতামত দিচ্ছেন, যে তারা আর্গুমেন্ট করছেন, তারা বিতর্ক করছেন। আমার প্রশ্নটা আমি যতদূর জানি আপনি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আইনের শাসনে বিশ্বাসী একজন। যখন শেখ হাসিনাকে কোনোদিন কালে মানে কোনো কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে কোনো একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে, তার তো এজ এ একিউজড তার তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে, আমি মনে করি যে আপনারা এখন এটা অস্বীকার করবেন না। তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই, বাংলাদেশে 1400টা লোক মারা যায় নাই, তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন? দেখেন উকিলের পেশা একটা, সাংবাদিকতার পেশা একটা। সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায়, শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয়, সেটাকে আমি সাপোর্ট করব না, কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব। ওকে, উনার বক্তব্য পরিষ্কার, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। সাংবাদিকরা উকিলের ভূমিকায়, ওকে ফাইন। আমার মনে হয় যে
বাবু আমি একটু মুভ অন করি, কারণ এটা আসলে কোথাও যাইতেছে না। আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোনো আমি জানি না। হাওয়েভার আমরা একটা প্রশ্ন করতে চাই জনাব তাসনিম খলিল আপনাকে। 5 আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়ে, কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে ধরেন আমার আর আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে, কোন সেনাপ্রধান আসলে কি করতেছে, কি এটা করতেছে। আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী রিপোর্টিংয়ের ক্ষেত্রে? যেমন আমি 2-3টা জিনিস দেখি, যেমন মনে করেন আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা, বা একটা পুলিশ ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা সেইটা নিয়ে খুঁজে বাইর করে একটা প্রশ্ন তোলা হয়, কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন, তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না। অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা জুলকারনাইল সায়েরের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত, সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না। আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদিহি করতে পারি না, যদিও চাই, যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায়। এইটা কি একটু ইমপ্রুভ হয়েছে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা আসলে? এটা তো একদিনে ইমপ্রুভ হবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো, এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা। আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে, যে পরিবর্তনটা হলো কই, এটাও কিন্তু খুবই হেলদি। মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আছে না, বা একটা ফ্রাস্ট্রেশন আছে না, যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কিনা, এই যে স্পৃহাটা মানে এখন আছে, সেটা খুব হেলদি আমি মনে করি। কিন্তু আমি বলবো যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা করতেছি তো। আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষরগুলো শব্দটা বলা যাইতো না পত্রিকায়, হ্যাঁ। এখন আমরা কি করতেছি, এখন আমরা পত্রিকায় দেখি যে ডিজিএফআই এর গোপন বন্দিশালায় ইউনূস সাহেব গেছে, সাথে আমাদেরকে নিয়ে গেছিল, এবং ওইখানে আমরা এই যে আয়নাঘর যেটা, হ্যাঁ, জেআইসি যেটা ছিল, সেখানে আমরা গেছি, ডিজিএফআই এর নাম নিয়ে মানুষ কথা বলতেছে, ফেসবুকে গালি দিয়ে একেবারে মানে ভরায় ফেলতেছে আমি, হ্যাঁ। এবং আমি নিজে, আমাকে ধরেন আমার সম্ভবত নেত্র নিউজের একটা সাম্প্রতিক একটা রিপোর্ট, কিছু মানুষের মনে হয়েছে যে এটা আর্মির পক্ষে গেছে, হ্যাঁ, এবং এরপরে শুরু করছে যে আমিও এখন আর্মির দালাল, হ্যাঁ, বা আমিও এখন ডিজিএফআই এর মানে অফ অল পিপল। সো বা এটা আস্তে আস্তে হচ্ছে, আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। বাট এখানে আমাদেরকে একটা জায়গায় খুব শক্ত থাকতে হবে, সেটা হলো যে যারা সম্পাদক আছেন এবং মালিক পক্ষ আছেন, তারা যেন তাদের সাংবাদিকদের যে অধিকার, প্রশ্ন করার, অনুসন্ধান করার অধিকার, এটা যেন তারা নিজে হরণ না করে। রাইট। জনাব মাহবুব মোর্শেদ, আমরা গত 15 বছরে স্পেশালি শেখ হাসিনার সময়টাতে পুরোটা সময় মানে মানে এখন আমরা কইলে তো কারে কারে কওয়া হয়, আমার কথাই কন, আমি বাসসকে নিয়ে অনেক হাসাহাসি করছি, কারণ আমার কাছে মনে হতো যে অ্যাবসলিউটলি নিউজ ফ্রি একটা কোনো কিছু যদি দেখতে হইতো সেটা বাসসকে দেখতে হইতো, কারণ এর মধ্যে কখনোই কোনো নিউজ থাকে না। মানে এইটা নিয়ে একটা হাসাহাসি এরকম ছিল যে বাসসের সাংবাদিকরা আসলে অন্য পত্রিকা পড়ে নিউজ জানতো আসলে কি হইতেছে, মানে এর বাইরে খবরের। এইটা কি চেঞ্জ হয়েছে একটু? আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলি, আমার কোনো ঝামেলা নাই, আপনি চেঞ্জ হইেন না বা হন, কিন্তু আমি এখনো প্রথম 3টা নিউজের মধ্যে 2টা নিউজ দেখতে পাইতেছি ডক্টর ইউনূসের নিয়ে, এবং আমার কাছে এইটাও There are many bridges over rivers, and each one is surrounded by lush green fields. People use these bridges for various purposes, like biking or taking boats. The scenery is breathtaking, with vegetables and animals in sight. Boats and fields play a huge role in village life. The green fields are fertile, and boats are used for travel and trade. Cows and bikes are often seen near the water. The scenic beauty is unmatched. The landscape is dotted with bridges, rivers, and trees. It's a serene view, with trains and boats moving through the fields. The water flows gently, and the scenery is truly mesmerizing. People live in harmony with nature, using the river and its surroundings for their daily needs. Isn't it beautiful?